ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই। উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা, এটা যদি বাংলাদেশ না হতো, আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। বেনজিরের বিষয়টাও এক ঢিলে তিন পাখি মারতে চান। এক হচ্ছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রচন্ড চাপ, মধ্যবর্তী নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজিজ খানের মেয়ের সাথে আমরা যেটা শুনেছি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, জয়ের বিয়ে হয়েছে। তাহলে যদি জয়ের বিয়ে হয়ে থাকে তাহলে আজিজ খান শেখ হাসিনার বিয়ায়, তাহলে শেখ হাসিনা যদি বিয়ায় হয়ে থাকে তাহলে বেনজির সাহেব যদি ওইখানে, বেনজির সাহেবের যে সম্পদ এবং সেখানে যদি কর্নেল ফারুক খানের আসনের যদি প্রতিদ্বন্দ্বী এবং জনাব সেলিম সাহেবের যদি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, তাহলে হয়তো তার ডানাটা একটু ভেঙে দেওয়া উদ্দেশ্য, যে আপনি রাজ পরিবারের ক্ষমতার ভিতর আপনি হস্তক্ষেপ করবেন। আমি মনে করি যে একজন পুরুষ যা পারে সেটা আমিও পারি। ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে দুর্নীতির, এবং তারও নাকি সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের মতো অঢেল সম্পদ রয়েছে। এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিনি দেশ ত্যাগ করেছেন বা বিদেশ চলে গিয়েছেন, আর এটাও শোনা যাচ্ছে তিনি নাকি বিদেশ পালিয়ে গিয়েছেন। তবে তিনি দাবি করছেন তিনি বিদেশ পালিয়ে যায়নি, বরং তার একটা সুস্থ হৃদরোগ নাকি হয়েছে, তার চিকিৎসা নেওয়ার জন্য তিনি দেশের বাইরে গিয়েছেন। উনি নাকি অতি দ্রুতই ফেরত আসবেন, একটি ভিডিও বার্তায় উনি কিন্তু বলেছেন। তো এই বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, যে ইতিমধ্যে আপনারা হয়তো অনেক মিডিয়া বা অনেক বিরোধী দলীয় নেতাকর্মীদের মুখ থেকে আপনারা বক্তব্যগুলো শুনছেন। তো মূলত সেই ধরনের কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে, যে ভিডিওর কিছু অংশ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো চলুন, কথা আমি বাড়াবো না, কথা বেশি বলবো না, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই। উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা, এটা যদি বাংলাদেশ না হতো, আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে। সরকারের হয়ে সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে, তার সম্পদ নিয়ে, তার লুটপাট নিয়ে, বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি, ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দেশে থাকবেন না। ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইনফ্যাক্ট। যাই হোক, সেটা হলো, সেটা হবারই কথা ছিল। কিন্তু আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই। এই আলাপটা আমাদের কেউ কেউ করছেন, যে জনাব বেনজিরের ক্ষেত্রে যা হলো, জনাব আজিজের ক্ষেত্রে যা হলো, বা এই মুহূর্তে জনাব আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যা হলো, আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে হয়তো আরও কিছু কিছু আসতে পারে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা আসলে সরকারের দিক থেকে এক ধরনের আইওয়াশ, সরকার এটা প্ল্যান করে করছে এবং এই করাতে তার কোনো সমস্যার কিছু নাই। এটা নিয়ে অনেকেই খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন, কিন্তু আদতে এতে সরকারের কোনো ক্ষতি নাই, সরকারের কোনো সমস্যা নাই। সরকারের খুব নির্বিষ ধরনের, খুবই আমি বলার চেষ্টা করছেন যে খুবই, আমরা দুধভাত বলি না, এটা দুধভাত ধরনের কাজ হচ্ছে। আমি এই একটা জায়গায় দ্বিমত করি। আমরা একটু প্রথম জনাব বেনজিরের ক্ষেত্রে আসি। বেনজিরের ক্ষেত্রেও তাকে আসলে দুদক রীতিমতো অ্যাকশনে গেছে, এই ক্ষেত্রে অ্যাকশনে যায়নি, কারণ জনাব ওবায়দুল কাদেরের মনে হচ্ছে তেমন কোনো অভিযোগ নাকি এখনও আসে নাই। আমরা যদি রিপোর্টটা পড়ি তাহলে খুব ভালো মতো দেখতে পারি যে ওখানে কত বিস্তারিতভাবে, কত নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে, এরপর নাকি আসেনি। যাই হোক, ওনার কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা আমরা খুব ভালো মতো বুঝি। কিন্তু জনাব বেনজিরকে সামন দিয়েছেন, তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, করেছে সরকারের দিক থেকে, সেটা আমরা দেখতে পেয়েছি। জনাব আজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে। জনাব আজিজের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপটা এসছে আমেরিকার দিক থেকে, একটা স্যাংশন এসছে তার বিরুদ্ধে, তার ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। কিন্তু তারই সম্পত্তির একটা ডিটেইলড বিবরণী, খুঁটিনাটি, পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ভিডিও করেছি সেটা নিয়ে। এবং জনাব বেনজিরের সাথে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ওনার সম্পত্তি বেশিরভাগই ঢাকা এবং তার আশপাশের এলাকায়, ফলে এটার ভ্যালু জনাব বেনজিরের চাইতেও বেশি হতে পারে, তার ভ্যালুর চাইতে। একই কথা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আসাদুজ্জামান মিয়ারও যে পরিমাণ সম্পত্তির তথ্য বেরিয়েছে, এখন পর্যন্ত তাকে দুদক ডাকেনি, যদিও দুদকের আইনজীবী খুব জেহাদি ধরনের কথাবার্তা বলছেন। আমি সেটা একটু পড়তেই চাই। একটা যে রিপোর্টে তার বিদেশ যাওয়ার কথা আছে, সেখানে দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। স্থানীয় পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন জ্যেষ্ঠ আইনজীবী। জনাব খান বোকা মানুষ নন নিশ্চয়ই, খুবই বুদ্ধিমান মানুষ হওয়ারই কথা তার। তো
এরকম করছে, মানে যে যারা মাহফুজ আলম বলেছেন না, মানে এটা কেউ জানে টানে না, সরকার খুব সব কিছু থেকে দূরে কিছু লোক পদে গিয়ে তার পদকে মিসইউজ করে এরকম করে ফেলেছে এবং শুদ্ধি অভিযান চাইছেন। জনাব খানদের বোঝা উচিত, জেনুইন একটা শুদ্ধি অভিযান যদি পুলিশে চালানো হয় সেই মুহূর্তে সরকারের পতন হবে। উনিও জানেন, এই মাঝে মাঝে একটু বিবেক ভাব দেখাতে হয়, তাই উনি দেখালেন। যাই হোক, উনি বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ধারণা করতে পারি জনাব আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও সামন টামনের পরিস্থিতি হতে পারে। একজন তথাকথিত কমিশনার, দুদকে যারা কমিশনার আছে তাদেরকে কমিশনার বলতে আসলে ইচ্ছে করে না। দুদক দুর্নীতি দমন কমিশন বলে, এগুলো কিছুই না, এগুলো সরকারের আসলে একটা পেটোয়া বাহিনীর মতোই। ওটা দিয়ে যাকে ইচ্ছা আপনি শায়েস্তা করবেন, ঝামেলা করবেন, ঠ্যাঙাবেন, এটাই কাজ দুদকের। যাই হোক, এই যে জনাব আসাদুজ্জামান মিয়াকেও আনা হলো, এটা কি সরকারের আসলে খুব সুবিধা হলো, বা এসব নিয়ে মানুষ মেতে থাকলো? কেউ বলছেন যে আপনি অন্য কিছু করার জন্য এসব নিয়ে মাতিয়ে রাখছেন, কারণ হ্যাঁ, নানান ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমিও কথা বলেছি। বাংলাদেশকে বাইপাস করে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যোগাযোগ দফায় দফায় করার চেষ্টা করছে। আগে যা ছিল ট্রানজিট, তার এক্সট্রা চিকেন নেক বাইপাস করার জন্য সেন্ট মার্টিনস নিয়ে ক্রাইসিস আছে। কিন্তু আমি উল্টো একটা কথা বলতে চাই, আমরা একটু চিন্তা করি তো, যে ঘটনাগুলো সামনে আসলো সেগুলো কি সরকারের জন্য, মানে আপনি তো আসলে ঔষধের মতো, একটা ঔষধ আপনি গ্রহণ করেন, পৃথিবীর প্রতিটা সবচেয়ে নির্দোষ ঔষধটারও কোনো না কোনো সাইড এফেক্ট আছে। আপনি আসলে ওজন করেন, সেই ওষুধটা খাবেন কেন? কারণ আপনি মনে করেন আপনার সাইড এফেক্টের সাথে ডিজায়ার্ড যে এফেক্ট সেটা বেশি আছে। এই যে এদের বিরুদ্ধে যা হলো, সরকার এগুলো বের হতে দিল, করতে দিল ইচ্ছে করে, এবং আমাদেরকে মাতিয়ে রাখলো। ধরলাম সরকারের পারপাস কি মাতিয়ে রাখা, এই মাতিয়ে রাখার তুলনায় যা বেরোলো সেটার সাইড এফেক্টটা কেমন? ডিজায়ার্ড এফেক্টের চাইতে সাইড এফেক্ট অনেক বেশি হয়ে গেল না? তাদের এগুলো কেন বেরোচ্ছে, কীভাবে বেরোচ্ছে, সেটা আমার টেকটা আমি বলবো শেষের দিকে। কিন্তু আমরা একটু এভাবে চিন্তা করি তো, আপনি যদি মনে করেন ডিজায়ার্ড এফেক্ট হচ্ছে আমাদের মাতিয়ে টাতিয়ে রাখা, আমরা ওই সার্কাসের খেলার মতো এটার পেছনে ঘুরছি, তার মাঝখানে অনেক কিছু চাপা দেওয়া গেল, সরকার আরও অনেক কিছু করবে, তাতে এটা হয়ে গেল। ইজ ইট? বেনজিনের বিষয়টাও এক ঢিলে তিন পাখি মারতে চান। এক হচ্ছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রচন্ড চাপ, মধ্যবর্তী নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজিজ খানের মেয়ের সাথে আমরা যেটা শুনেছি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, জয়ের বিয়ে হয়েছে। তাহলে যদি জয়ের বিয়ে হয়ে থাকে তাহলে আজিজ খান শেখ হাসিনার বিয়ায়, তাহলে শেখ হাসিনা যদি বিয়ায় হয়ে থাকে, তাহলে বেনজির সাহেব যদি ওইখানে, বেনজির সাহেবের যে সম্পদ এবং সেখানে যদি কর্নেল ফারুক খানের আসনের যদি প্রতিদ্বন্দ্বী এবং জনাব সেলিম সাহেবের যদি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, তাহলে হয়তো তার ডানাটা একটু ভেঙে দেওয়া উদ্দেশ্য, যে আপনি রাজ পরিবারের ক্ষমতার ভিতর আপনি হস্তক্ষেপ করবেন। আপনার এখন বেনজির সাহেব হয়তো ভাবতে পারে যে আমি সরকারের জন্য এত কিছু করেছি, আমি 2014 সালে জীবন দিয়েছি, 2018-তে আমি জীবন দিয়েছি, 2024-এ আমি জীবন দিয়ে আমি গত 15 বছর বা গত 18 বছর এই সরকারকে ক্ষমতায় রেখেছি, এবং শেখ হাসিনা সত্যি কর্নেল ফারুক খানকে বাদ দিয়ে অথবা সেলিম সাহেবকে বাদ দিয়ে আমাকে হয়তো এমপি বানাতে পারে এবং আমাকে হয়তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। এটি হয়তো রাজ পরিবারের কারণে এক ঢিলে উনার তিন পাখি মারার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। জি, আমার ফখরুল চৌধুরী মিলন ভাই ভালো কথা বলেছেন, কিন্তু সমস্যা হলো যে আপনার শরীরে কিন্তু পচন শুরু হয় মাথায়। পচন যদি মাথায় শুরু হয়, তাহলে কিন্তু আপনার এই শরীরে আপনি যতই ওষুধ দেন, যতই আপনি এক্সারসাইজ করেন, যতই আপনি শরীরের যত্ন নেন, আলটিমেটলি কিন্তু ওই মানুষটাকে বাঁচানো যায় না। এবং আমাদের আফসারি ভাই, যে মেজর আফসারি ভাই, যে একটা ভালো প্রবাদ বলেছেন, যে আমরা সাধারণত বলি যে ওয়ান পিস মেড, কারিগর ডেড, কিন্তু উনি আবার খুব সুন্দর করে বলেছেন কারিগর স্টিল অ্যালাইভ এন্ড মেনি মোর প্রোডাক্ট আর বিং প্রডিউসড। তার মানে আমাদের কারিগর আমাদের জীবিত আছে, এবং কারিগর যেহেতু বারবার জীবিত থাকছে, কারিগরের মাধ্যমে কিন্তু প্রোডাক্টের পর প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি ধর্মের দিকে যাই, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একজন বাবা তার পুত্রকে নিয়ে গিয়েছিল যে পুত্র বেশি মিষ্টি খায়, এখন আমাদের নবীরও কিন্তু মিষ্টি খাওয়ার অভ্যাসটা ছিল। ইনস্ট্যান্টলি কিন্তু উনি তাকে অ্যাডভাইস দেন নাই, তাকে একটা নির্দিষ্ট সময় নিয়েছেন, এবং এই সময়ে উনিও মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করেছেন, এবং পরবর্তীতে যখন উনি মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করতে পেরেছেন, তখন অ্যাডভাইস করেছেন যে মিষ্টি খাওয়া খারাপ, বা একটা লিমিটেড মাত্রায় মিষ্টি খেতে হবে, বা যেটা মিষ্টি খাওয়ার যে নেগেটিভ বিষয়গুলো সেটা উনি উপস্থাপন করেছেন। তা আমাদের মাথায় যে পচন, সেই মাথার পচন যদি আমরা ঠিক না করি, তাহলে আমার ফজলুল হক, মানে ফজলুল চৌধুরী মিলন ভাই যতই কথা বলুক, আর ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের দোষ আমি দিব না, আরো আমি যারা বুদ্ধিজীবী এখানে সে কথা বলেন, ওনারা যখন কথা বলার এক প্রান্তে যে গরু রচনা মুখস্থ করে আসে, কিন্তু দেখা যায় যে পরীক্ষায় চলে আসে নদী রচনা, তখন এই গরুকে ঘাস খাওয়াতে নদীর কিনারে নিয়ে যায়, এবং গরুটা তখন ওই ঘাস খেতে খেতে কিনারা থেকে নদীতে পড়ে যায়। তখন উনি যে নদী রচনা মুখস্থ করে এসেছিলেন, তখন উনি সুন্দর করে বলেন আমাদের নদীটা খরস্রোতা, এখানে স্রোত বেশি, এখানে ভাঙন হয়, এখানে অমুক হয় তমুক হয়, যা মোটামুটি মুখস্থ করে আসে, এটাই বলেন। এটাও আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাইও এর ব্যতিক্রম নয়। উনি কিন্তু দেখেন, এই আমাদের আলোচনা হচ্ছিল দুর্নীতি নিয়ে, উনি হঠাৎ করে চলে আসলেন পদ্মা সেতু, উনি হঠাৎ করে চলে আসলেন 1975 সালে 15ই আগস্ট, উনি অবশ্য 2004 সালের 21শে আগস্ট কিন্তু বলেননি। উনি ওই যে বলেছেন যে আমাদের সিস্টেম গুলো দুর্বল, দুর্নীতিও চলছে, পাশাপাশি দেশ উন্নতির দিকে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন।
দেশের উন্নয়ন যদি হয় তাহলে আমি ফখরুল চৌধুরী মিলন ভাইকে বলবো যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তার ডেলিভারি হবে। এই ডেলিভারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিন্তু ওই বাচ্চার জন্ম কিন্তু আটকাইতে পারবে না, ঠেকাতে পারবে না। বাট একটা বাচ্চা যদি জন্ম নেয়, ওই বাচ্চা যদি ট্রেন স্টেশনে বা ফুটপাতেও যদি সে মানুষ হতে থাকে, তাহলে কিন্তু তার তার বয়সের সাথে সাথে তার যে গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, এটি কিন্তু ফখরুল চৌধুরী মিলন ভাই আপনি কিন্তু আটকাতে পারবেন না। তা আপনারা যে লম্বা লম্বা ঢেকুর তোলেন যে আপনি উন্নয়ন এবং উন্নয়ন, একই সাথে 1971 সালে স্বাধীন হয়েছে কাতার, স্বাধীন হয়েছে সাউথ কোরিয়া, স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। তাহলে সেক্ষেত্রে কাতার, সিঙ্গাপুর, সাউথ কোরিয়ার জিডিপি এখন কোথায়? কাতার বিশ্বের মানে মানে 1 নম্বর ধনী দেশ, আর আমাদের জিডিপি কোথায়? আর আর আপনি যেটা বলছেন উন্নয়ন তো আমাদের যে সিপিডি বা আমাদের যে ফাইন্যান্সিয়াল যারা নিয়ে গবেষণা করে তারাই তো বলছে $65 বিলিয়ন খেলাপি ঋণ এবং টাকা পাচার হয়েছে, যেটা টোটাল ঋণের 33%। তা আপনি যে বলছেন উন্নয়ন উন্নয়ন, সাইফুল সাগর, আমরা এখানে 4 জন ব্যক্তি আছে। আমি ধরেন একটু দুষ্টু প্রকৃতির, আমি আপনার কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলাম, ফখরুল চৌধুরী মিলনের ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলাম, আফসারি ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলাম। এই 30 লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম 3টা, আমি খুবই আরাম এসে থাকলাম। লোকজনে দেখলো যে আমার উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে, কিন্তু আমি যে 30 লক্ষ টাকা লোন আমি দেনায় জর্জরিত, এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ সামনে আনছে না। আর আমাদের যে আফসারি ভাই কিন্তু খুব ভালোভাবে বলেছেন যে এই যে 1975 সালে যে 15ই আগস্টটা হলো, এই 15ই আগস্টটার জন্য কি আওয়ামী লীগ কি নিজে দায়ী নয়? আমাদের ওই সময় যে যিনি শাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি নিজে দায়ী নয়? উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ শিকদারকে যখন পুলিশের গুলিতে হত্যা করা হয়, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায়। উনি কিন্তু 1973 সালের 7ই মার্চের যে প্রথম যে পার্লামেন্ট নির্বাচনটা হয়েছিল, সেখানে তিনারা 293টা আসন পেয়েছিল। সেখানে আমরা কিন্তু দেখেছিলাম খন্দকার মোস্তাকের আসনটা কিভাবে হেলিকপ্টার পাঠিয়ে ছিনিয়ে আনা হয়েছিল। আমরা কিন্তু দেখেছিলাম সুনামগঞ্জের তরুণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তর আসনটা কিভাবে ছিনিয়ে আনা হয়েছিল। আমরা কিন্তু দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের 1975 সালের 25শে জানুয়ারি 4th সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধান। যে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের মতো যারা এখানে আসেন কথা বলেন, ওনারা যেহেতু গরু রচনা মুখস্থ করে যে নদী রচনা নিয়ে লেখা শুরু করেন, এই কারণে আমি এটা অবতারণা করেছিলাম। যাই হোক, ওই সময় যে সরকার যে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের কারণ যে পরবর্তীতে গবেষণা করে অমর্ত্য সেন, যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বাংলাদেশের 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করার জন্য। আমি একজন সাধারণ কর্মী এবং আমি যে দায়িত্বে আছি, আমি সবসময় মনে করি যে আমি আমার সবচেয়ে গুরু দায়িত্বটা আমি আমার ত্যাগ এবং তিতিক্ষা কিংবা দেশপ্রেম এবং জনগণের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। যেদিন থেকে আমি রাজনীতির পথে হেঁটেছি সেদিন থেকেই। হ্যাঁ, আমি কখনো চিন্তা করি না যে এই পথে চলতে গেলে হয়তো আমার বিপদ আসতে পারে, না আমি এই পথে চলবো না। আমি জানি ওই পথে চললে আমার বিপদ নিশ্চিত, আমি জেনেই কিন্তু ওই পথে হাঁটবো। কারণ আমি যদি না হাঁটি, আমি ওই বিপদগামী পথটা যদি পেরোনোর সাহস না করতে পারি, তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না। ওই প্রেরণা থেকে আমি কিন্তু আগায় যাই। ঠিক একইভাবে বাংলাদেশের অনেক তরুণ নেতৃত্ব আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনকে ত্যাগ করে এই আন্দোলনের মাঠে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কিন্তু আন্দোলনের মাঠে ছিল। আমরা কার সাথে লড়াই করছি? আমরা তো আওয়ামী লীগের সাথে লড়াই করি নাই, আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা যেখানে পুলিশ প্রশাসনের গুলির মুখে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, সেখানে যে বা যারা দাঁড়িয়েছে তারা সর্বোচ্চ বীরের বেশেই কিন্তু সেই মাঠে ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, সফল হয়েছেন। এবং আমাদের এই সফলতা যে পরিমাপ, হ্যাঁ, যেখানে একদিকে রাজনীতির মাঠের নেতৃত্ব কিংবা আন্দোলনের নেতৃত্ব থাকা কিংবা আন্দোলনের মাঠে থাকা, আর একদিকে আপনার আমাদের সিনিয়র নেতারা যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তারাও কিন্তু এক ধরনের আন্দোলনের ভূমিকায় ছিলেন। একইভাবে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে না থেকেও তিনি একদম আপনার নির্ঘুম রাত কাটিয়ে তিনি আমাদেরকে সার্বক্ষণিক প্রত্যেকটা ইউনিটে তিনি কথা বলেছেন এই আন্দোলনে যাতে সকলে সক্রিয় থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আপনি সবাইকে তো একভাবে মাপতে পারবেন না। একজনের সাহস আছে, সে সাহস করে 4 কদম আগাতে পারবে, আরেকজন হয়তো অল্প সাহস আছে কিন্তু সেও তো পিছিয়ে নাই, হয়তো 2 কদম আগিয়েছে, তাও তো সে পা বাড়িয়েছে। কার জন্য? বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কিংবা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। তো সেই দিক থেকে আপনি যে বলছেন যে অনেক বিতর্ক আছে, সব আন্দোলন কিংবা প্রত্যেকটি গণতান্ত্রিক দল কিংবা দেশ রাষ্ট্র সব কিছুর মধ্যে বিতর্ক থাকবে। বিতর্ক সমালোচনা ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যখনই সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, তখনই আপনি মনে করবেন আপনি সঠিক ট্র্যাকে আছেন। তো আমরা সঠিক ট্র্যাকে আছি বলেই আমাদেরকে নিয়ে আপনাদের এত আলোচনা, বিতর্ক, এত সমালোচনার জন্ম আপনারাই দিচ্ছেন, এই অবৈধ সরকার দিচ্ছে। এটাকে আমরা পুরস্কার হিসেবে আমরা গ্রহণ করে নিচ্ছি, মানে সানন্দে গ্রহণ করছি, কারণ এটাই আমাদের আগামী দিনের আন্দোলনের আরো গতি প্রেরণা যোগাবে। আপনি একজন নারী হয়েও সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেভাবে রাজপথে থেকেছেন, কিন্তু অনেক পুরুষ নেতাও এ ধরনের সক্রিয়তা দেখাতে পারেনি, কারণ কি?
দেখেন, আমি সবচেয়ে প্রথমে আমি বলি যে আমি কখনো জেন্ডার বিভক্ত করতে চাই না। আমি অবশ্যই আমি একজন নারী, কিন্তু তারপরে আমি একজন মানুষ। হ্যাঁ, আমি কিন্তু ওইভাবেই চিন্তা করি। আমি মনে করি যে একজন পুরুষ যা পারে সেটা আমিও পারি। একজন পুরুষের যে সক্ষমতা আছে, আমার তার থেকে এক চুল পরিমাণ কোনো মানে সক্ষমতার ঘাটতি নাই। সেই বিবেচনায় আমি রাজপথে চলি, হাঁটি। এবং আপনি যেটা বললেন যে অনেক পুরুষেরা পারে না, পারে না কেন? পারছে তো। আমি পারি না এই কথাটা আমি শুনতে চাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি সবাই পারছে, যার অবস্থান থেকে চেষ্টা করছে, যতটুকু পারছে ততটুকুই দিচ্ছে। কেউ হয়তো উপদেশ দিয়ে দিচ্ছে কিংবা পরামর্শ দিয়ে দিচ্ছে, কেউ হয়তো রাজপথে সক্রিয়তার মাধ্যমে দিচ্ছে, কেউ অথবা অন্য কোনো মানে সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছে। সব কিছু মিলায়ে আপনি পুরুষ নারী হিসেবে ভেদাভেদ করলে হবে না। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় অনেক নারীরা কিন্তু, আমরা শুনেছি, আমাদের তো তখন জন্ম হয়নি, যে তখন অনেক নারীরা কিন্তু অস্ত্র সামনে যোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন। তারাও কিন্তু নারী মুক্তিযোদ্ধা না, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত, খ্যাতি লাভ করেছিলেন। তো সেই জায়গা থেকে নারী আর পুরুষের মধ্যে ভেদ না করে আমরা সবাইকে একভাবেই দেখি, এটাই বেটার। প্রিয় দর্শক শ্রোতা, সাবেক পুলিশের ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়টি নিয়ে যে এত আলোচনা সমালোচনা হচ্ছে, বা যে কয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তার বিষয়টি নিয়ে আলোচনা করলেন কয়েকজন ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব বা বিরোধী দলের নেতাকর্মীরা, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা শুনলেন। তো শোনার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে আমাদের পরিবারের একজন হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।